ঠিক আছে, আমি তাহলে মহারাজকে এসব কথা খুলে বলছি, তাহলেই বুঝতে পারবেন ঝুঁকি কাকে বলে। এখানে আসার পর থেকে আমি কোনো জীবজন্তু পশু পাখিকে দেখতে পাইনি, একমাত্র তোমাকেই দেখতে পেলাম। কি করে দেখবে? গোটা জায়গাটাই যে ওই ডাইনি বুড়ির হাতে বন্দি। তোমাকে আমি আর কিছুই বলবো না, তবে যা করবে ভেবেচিন্তে করো। বড় কোনো বিপদ হলে তোমার পাশে কিন্তু আমাকে পাবে না তুমি, কথাটা ভালো করে মনে রেখো। সাধু বাবার কথা শেষ হওয়া মাত্রই যজ্ঞের আগুন থেকে একটা কালো ছায়া বের হয়ে আসে, তারপর দ্রুত সাধু বাবার চারদিকে ঘুরতে থাকে। একটা সময় কালো ছায়াটা ওই হাড়ির ভেতরেই বাচ্চা শরীরে মিলিয়ে যায়। পরদিন সকালে রাজবাড়িতে একটা অন্যরকম সমস্যা দেখা গেল। এক সেনা এসে রাজা মহেন্দ্র কুমারকে বলল, মহারাজের জয় হোক। বলো সেনা, হঠাৎ সকাল সকাল তুমি আমার কাছে, কোনো জরুরি খবর আছে বুঝি? মহারাজ, রাজবাড়িতে একটা সমস্যা দেখা গেছে। সমস্যা কি হয়েছে সবটা খুলে বলো তো। মহারাজ, রাজবাড়ির ফুলের বাগানে একটাও ফুল পাওয়া যাচ্ছে না, দাসীরা সব খালি হাতে ফিরে আসছে মহারাজ। সে কি কথা? রাজবাড়ির বাগানে এত এত ফুলের গাছ, তাতে একটাও ফুল কি করে পাওয়া যাচ্ছে না? এটাই তো কেউ বুঝতে পারছে না মহারাজ, কোনো গাছই আর ফুল দিচ্ছে না। তুমি একটা কাজ করো, জঙ্গলের ভিতরে গিয়ে দেখো, সেখানে হয়তো কিছু ফুলের গাছ আছে, সেখান থেকে ফুল নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে খুব সকালবেলা ডাইনি বুড়ি তার নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই সে অন্যরকম একটা গন্ধ অনুভব করে। কে রে, আমার অনুপস্থিতিতে এই ঘরে কে এসেছিস? এত বড় সাহস আমার কাছে না বলে আমার ঘরে আসে? কই না তো বুড়িমা, এখানে তো আর কেউ আসেনি। মিথ্যে কথা একদম বলবে না লীলাবতী, আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে ঠিক কেউ না কেউ এসেছিল। আমি তোমাকে মিথ্যে কথা বলছি না বুড়িমা, সত্যি এখানে কেউ আসেনি। ঠিক এই সময় ওই ডাইনি বুড়ি দেখতে পায় মাটিতে একটা বানরের মাথার চুল পড়ে আছে। বুড়ি মাটি থেকে চুলটা হাতে নেয়। তুই বলছিস এই ঘরে কেউ আসেনি, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কেউ এসেছিল। বিশ্বাস করো বুড়িমা, আমি এই ঘরে কাউকে আসতে দেখিনি, হয়তো আমি ঘুমিয়েছিলাম তখন এসেছিল। তবে যে এসেছিল সে একটা বানর, সে তোকে কোনোদিনই সাহায্য করতে পারবে না, আর আমাকে বিপদে ফেলা তো দূর। মহারাজের আদেশ মতো একটা ঘোড়া ছুটিয়ে সেনা রাজ্যের জঙ্গলে প্রবেশ করে। অনেক খুঁজতে খুঁজতে সে বনের ভেতর একটা পারুল গাছ পায়। সেই গাছে একটা মাত্র ফুল ফুটে আছে। এই তো, এই পারুল গাছটা কি সুন্দর, বড় একটা ফুল ফুটে আছে। আজকে তাহলে দাসীরা আর খালি হাতে ফেরত যাবে না, আমি এই ফুলটাই তাদেরকে দিয়ে দেব। এসব কি হচ্ছে? গাছটা হঠাৎ করে এমন লম্বা হয়ে গেল কেন? আমি তো এই ফুলের আর নাগাল পাচ্ছি না। আমাকে নিতে হলে বাবাকে আসতে হবে, বাবা ছাড়া আমি কারো সাথে যাব না। এ কি, এ আমি কি শুনছি? পারুল ফুলটি তো মানুষের মতো কথা বলছে। আমি যেমনটা বলছি তেমনটা করো, আমি বাবার সাথে যাব, এছাড়া কেউ আমাকে এখান থেকে নিতে পারবে না। এ তো আচ্ছা বিপদে পড়ে গেলাম। আমি বরং রাজবাড়িতে গিয়ে অন্য একটা লোক নিয়ে আসি, যদি সে পারুল গাছটা থেকে ফুলটাকে ছিঁড়তে পারে। সেনা আবার ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির দিকে চলে যায়।
এদিকে রাজকুমারী লীলাবতীর সাথে দেখা করা সেই বানর সাধু বাবার কাছে পৌঁছায়। আমি জানতাম বানর, তুমি আসবে। তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। আমি যা জানতে বলেছি তা কি তুমি জানতে পেরেছ? হ্যাঁ সাধু বাবা, আমি আপনার কথা মতো সব জেনে এসেছি। তবে আরো ভয়ঙ্কর এক খবর আছে। ভয়ঙ্কর খবর? কি হয়েছে বলো তো। আপনার কথা মতো দুই পাহাড়ের পাদদেশে সত্যি এক ডাইনি বুড়ি বাস করে, কিন্তু আমি তার ঘরে ঢুকতেই দেখতে পেলাম সেখানে এক রানী বসে আছে। ডাইনি বুড়ির ঘরে রানী? তার মানে কি ওই বুড়ি নতুন কোনো মানুষ নিয়ে এসেছে? এটা দেখে আমিও বেশ অবাক হয়েছি সাধু বাবা। ওই ডাইনি একবার ব্যর্থ হয়ে থেমে যায়নি, ও আবার রাজরক্ত নিয়ে এসেছে। তুমি কি ওই রানীর বিষয়ে কোনো কিছু জানতে পারলে? কি নাম ওর? কিভাবে ওখানে এসেছে? আমি সব কিছু জেনে এসেছি সাধু বাবা। ওনার নাম রানী লীলাবতী। ভাগ্যের নির্মম পরিহাসে রাজা মহেন্দ্র কুমার ওনাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বানরের মুখ থেকে রাজা ও রানীর নাম শুনে রীতিমতো চমকে ওঠে সাধু বাবা। তার মনে পড়ে যায় অতীতের কিছু কথা। তার মানে যে মহারাজকে আমি এত বড় সাহায্য করলাম, সে কিনা শেষ পর্যন্ত এমন একটা অন্যায় করে বসল। বানর, ওই মহারাজ কেন রানী লীলাবতীকে তাড়িয়ে দিয়েছে, এটা কি তুমি কিছু জানতে পেরেছ? হ্যাঁ সাধু বাবা, ওই রানীমা এর সন্তান জন্ম দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট দিনে সে একটা পাথর জন্ম দিয়েছে। এতে রাগ হয়ে মহারাজ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানতাম ও ঠিক সন্তান জন্ম দেবে, তাই তো আমি মহারাজ মহেন্দ্র কুমারকে দিয়ে ওকে পাইয়ে দিয়েছি। সাধু বাবা, আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে, যা আমরা বা রানীমা কেউই জানে না। আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে বানর। তুমি গিয়ে বিশ্রাম করো, আমি দেখছি কি করা যায়। এদিকে সেনা গিয়ে পারুল ফুলের এই ঘটনা রাজবাড়িতে বলতেই সবাই অবাক হয়ে যায়। মন্ত্রী, দুই রানী আর দাসীকে নিয়ে সেনা আবার সেই পারুল গাছের কাছে আসে। কই দেখি তো, কি হয়েছে ওই ফুলে? কেন ওকে ছেড়া যাচ্ছে না? দেখি তো। আমি বাবার সাথে যাব। আমার বাবাকে এনে দাও। এছাড়া আমি কারো কাছে যাব না। না না না। তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। দেখো আমি কিভাবে ওই পারুল ফুলটিকে ছিঁড়ে ফেলি। দুষ্টু রানী, দুষ্টু রানী, দুষ্টু রানীর সাথে আমি যাব না। তুমি একটা অপরাধী, তুমি আমাকে পাবে না। কই দেখি তো আমি ছিঁড়তে পারি কিনা। এটাও একটা দুষ্টু রানী, এর সাথেও আমি যাব না। দুষ্টু রানী চলে যাও, তুমি আমাকে পাবে না। মন্ত্রী, দাসী, দুই রানী কেউই পারুল ফুলটিকে ছিঁড়তে পারল না। পারুল ফুলটির কেবল ওই একই কথা, বাবাকে না নিয়ে এলে সে আর কারো সাথে যাবে না। রাজবাড়িতে তো মহারাজ ছাড়া এখানে আর কেউই বাকি নেই। তাহলে তুমি চলে যাও মন্ত্রী, যে করেই হোক মহারাজকে এখানে রাজি করিয়ে নিয়ে এসো। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনারা ততক্ষণ এখানে অপেক্ষা করুন। মন্ত্রী একটা ঘোড়া ছুটিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে চলে যায়। দুই রানী পাশাপাশি দাঁড়িয়ে আছে। দিদি, তোমার কি পারুল ফুলটিকে একটু আশ্চর্য লাগছে না? কেন বলতো হঠাৎ এই কথা বলছিস যে? আমি তো জীবনে কখনো এমন ফুল দেখিনি যা ছিঁড়তে গেলে এমন দূরে সরে যায়। আর তার উপর আবার মানুষের মতো কথা বলছে, বলে কিনা বাবার সাথে যাবে। হ্যাঁ, এমনটা আমিও দেখিনি। হয়তো ওর ভেতরে কোনো অন্যরকম ক্ষমতা আছে। যদি মহারাজ ওই ফুলটাকে ফেরাতে পারে, এর অর্থ কি? এর অর্থ কি তুমি বুঝতে পারছো দিদি? হ্যাঁ, আমি বুঝতে পারছি মোহনা, তবে আমার মনে হয় না এমন কিছু হবে। মহারাজও ওই পারুল ফুলের নাগাল পাবে না।
তুই দেখে নিস। ডাইনি বুড়ি তার ঘর থেকে বের হয়ে ঠিক পাহাড়ের পাদদেশে পৌঁছায়। সেখানে সুন্দর একটা জলাশয়। আর দুদিনে পরে অমাবস্যা রাত। আমার মহাশক্তিশালী হওয়ার আর মাত্র 2 দিনের অপেক্ষা। তার আগে আমাকে শক্তি পুতুলের পরিচর্যা করতে হবে। যে করেই হোক আমাকে মহাশক্তিশালী হতে হবে। এই কাজে কোনো বাধা রাখা যাবে না। হা হা। মুহূর্তের মধ্যে বুড়ি তার রূপ বদলে ডাইনি রূপে ফিরে আসে। তারপর সামনের জলাশয়ে ঝাঁপ দিয়ে একটা কাঠের পুতুল তুলে আনে। আজকের পর একবার মাত্র এই পুতুলকে নিজের রক্ত দিয়ে রক্ত স্নান করাবো আমি। এরপরে এই পুতুল রানী লীলাবতীর রক্তে স্নান করবে, আর সেই সাথে আমি হয়ে উঠব দুনিয়ার সব থেকে শক্তিশালী ডাইনি। কেউ আমাকে হারাতে পারবে না। আমি হয়ে উঠব অমর একজন। বলতে বলতে ডাইনি বুড়ি একটা ধারালো পাথর দিয়ে নিজের হাতে আঘাত করে। সাথে সাথে হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। বুড়ি হাতের সেই রক্ত দিয়ে কাঠের পুতুলটাকে ভিজিয়ে দেয়। এদিকে মন্ত্রী রাজদরবারে ফিরে এসে মহারাজকে সব কথা খুলে বলে। কি বলছো এসব মন্ত্রী? এমন আশ্চর্য পারুল ফুলের কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। এই জন্যই তো বলছি মহারাজ, ওই পারুল ফুলকে কেউই ছিঁড়তে পারেনি। গোটা রাজবাড়িতে এখন শুধু আপনিই বাদ আছেন। তাই দয়া করে আপনি আমার সাথে চলুন মহারাজ। কেমন আশ্চর্য ফুল, যে কিনা মানুষের মতো কথা বলে। আমি অবশ্যই ওই পারুল ফুলের কাছে যাব। মন্ত্রী মহারাজকে নিয়ে বনে সেই পারুল গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সাধু বাবা বানর, গোপাল ও রাজপুত্র গোলাপ কুমারকে নিয়ে বসেছে। এখন আমরা কি করব সাধু বাবা? একদিকে রানী লীলাবতী বন্দী, আরেকদিকে ওই দুষ্টু ডাইনি, এদিকে আবার রাজপুত্র গোলাপ কুমার সহ 6 শিশু। কিভাবে আমরা সব সমস্যার সমাধান করতে পারি? আবার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছু এক সূত্রে গাঁথা গোপাল। তার মানে আপনি বলতে যাচ্ছেন সাধু বাবা, রাজপুত্র গোলাপ কুমার কি এই রানী লীলাবতীরই সন্তান? শুধু রাজপুত্র গোলাপ কুমার নয়, বাকি 6 শিশুও ওই রানী লীলাবতীরই সন্তান। কিন্তু হয়তো কেউ একজন একে ভাসিয়ে দিয়েছে, যা রানী লীলাবতী বা রাজবাড়ির আর কেউই টের পায়নি। সাধু বাবা, এ কি বলছেন আপনি? সত্যি কি আমরা আবার আমাদের মায়ের কাছে ফিরে যেতে পারবো? নিশ্চয়ই পারবে কুমার, তবে তার জন্য যে তোমারও সাহায্যের প্রয়োজন। আমি আমার মা বাবাকে ফিরে পেতে চাই। আমি আমার পরিবারে আমার 6 ভাইকে নিয়ে ফিরে যেতে চাই। তার জন্য যে সাহায্য দরকার আমি করতে রাজি আছি সাধু বাবা। তাহলে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সাধু বাবা সবার কাছে কিছু কথা বলে। এদিকে মন্ত্রী মহারাজ মহেন্দ্র কুমারকে নিয়ে পারুল গাছের নিচে এসে হাজির। মহারাজ দেখুন, বড়ই আশ্চর্যজনক এক পারুল ফুল। আমরা কেউ এই ফুলটার নাগাল পাচ্ছি না। ওকে যতবার স্পর্শ করতে যাচ্ছি ও ততবারই বলছে ও বাবার কাছে যাবে। জানি না কি রহস্য লুকিয়ে আছে এই ফুলের ভেতর। মহারাজ, আপনি একবার চেষ্টা করে দেখুন যদি ফুলটাকে ছেঁড়া যায়। হে পারুল ফুল, রাজবাড়ির কেউ তোমাকে ছিঁড়তে পারেনি। জানি না আমি তোমাকে ছিঁড়তে পারবো কিনা। এই তো আমার বাবা এসেছে। আমি বাবার সাথে যাব, আমি বাবার সাথে যাব। আমি আর কারো সাথে যাব না, আমি আমার বাবার সাথে যাব। বলতে বলতে
পারুল গাছটা একটা সুন্দর মেয়ে রূপে পরিণত হয়। এই দেখে উপস্থিত সবাই ভীষণ চমকে ওঠে। এ কি, তুমি পারুল ফুল থেকে কিভাবে মেয়ে হয়ে গেলে? কে তুমি? আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার একমাত্র মেয়ে পারুল। না 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 না, আমার কোনো মেয়ে নেই। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। কে তুমি? আমি সত্যি কথা বলছি বাবা, আমি তোমার মেয়ে। আমার মায়ের নাম লীলাবতী। এতদিন আমি পারুল গাছ রূপে বন্দি হয়েছিলাম, তোমার স্পর্শে আমার মুক্তি হয়েছে। পারুলের মুখের শেষ কথা দুটো শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বড় দুই রানী আর দাসী ভয়ে যেন রীতিমতো কাঁপতে থাকে। কি হতে যাচ্ছে এরপর? পারুলের হাত ধরে বড় দুই রানী ও দাসীর কীর্তি কি ফাঁস হয়ে যাবে? অন্যদিকে সাধু বাবার বুদ্ধিতে কি সত্যিই ডাইনি বুড়িকে শেষ করতে পারবে ওরা? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে আমাদের পরবর্তী পর্বে। আগামী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আর আপনাদের বলতে চাই, আমাদের গল্পটি কিন্তু একদমই প্রায় শেষের দিকে। কেমন লাগলো আমাদের গল্প সেটা জানাতে কিন্তু ভুলবেন না আপনারা। দেখা হবে আমাদের পরবর্তী পর্ব নিয়ে।